আমরা প্রত্যেক বৃহস্পতিবার কয়েক সপ্তাহ ধরে বিকেল ৫টার সময় আলোচনায় বসার চেষ্টা করছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে। এবং স্বামী বিবেকানন্দ আমাদেরকে জীবন গঠনের জন্য যে শিক্ষা দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, সেগুলো শোনার চেষ্টা করছি। ক্লাসে যখন ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করে, চিরকালীন সত্য, শিক্ষক মহাশয় ক্লাসে কিছু পড়ান, ছাত্রছাত্রীরা সেটা শোনে, অনেক সময় কিন্তু তন্ময় থাকতে পারে না, মানে মনঃসংযোগ রাখতে পারে না। এবং তার ফলে কি হয়, ক্লাস হয়, কিছু একটা পড়ানো হয়, কিন্তু কোথাও যেন একটা যাদের জন্য এটা ব্যবস্থা করা হচ্ছে তারা হয়তো অনেক সময় নিয়ে উঠতে পারছে না। ঠিক তাই স্বামী বিবেকানন্দ আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা অনেক সময় বুঝতে পারছি না। তার অনেক কারণ হতে পারে। আমরা হয়তো অতটা ভালো ছাত্র নই, স্বামী বিবেকানন্দ ভালো শিক্ষক, কিন্তু আমরা তার কথা নিতে পারছি না, অনেক সময় হতে পারে। আবার এটাও তো হতে পারে আমরা অনেক সময় নেওয়ার চেষ্টা করছি না। আসলে চেষ্টা মানুষ কখন করে? যে কোনো অবস্থাতে, যখন আমাদের কোথাও একটা তাগিদ থাকে, কোথাও একটা ভেতর থেকে খিদে থাকে, যখন আমাদের খিদে থাকে, তৃষ্ণা থাকে, তখন কিন্তু আমরা গোগ্রাসে গিলি। অনেক সময় হয় না, ওই যে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। যখন দুর্ভিক্ষ হয় তখন দেখা যায় মানুষ বসেছে, যে কোনো গ্রামে হোক গঞ্জে হোক, তাদেরকে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে, কি ভাত দেওয়া হচ্ছে। ওই সবে ভাতটা পড়েছে, ভাতের পরে হয়তো ডাল আসেইনি, তার আগেই ভাত সাবান শেষ হয়ে গেল। খিচুড়ি, গরম খিচুড়ি, সে আর জ্বলন্ত, সবে হয়তো আগুন থেকে, উনুন থেকে নামানো হয়েছে, সে মানুষ খেয়ে নিচ্ছে, কারণ খেতে পায়নি তো, এত খিদে। আমাদের যদি সেই ধরনের খিদে থাকে, তাহলে আমরা কিন্তু স্বামীজির কথাগুলো খেতে চাইব, নিতে চাইব। এবার প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দ অনেক কিছু বললেন, তার অনেক বক্তৃতা, অনেক চিঠি, অনেক আলোচনা, তিনি অনেক ক্লাস নিয়েছেন, আমরা সেগুলো পাব। কিন্তু আমরা একটু একটু করে নেওয়ার চেষ্টা করি। আসলে দেখা যায় স্বামী নিজেই বলছেন, অনেক কিছু নিলাম, কোনোটাই হজম করতে পারলাম না, তাতে কিন্তু আখেরে কিছু লাভ হয় না। এই যে পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে, যেটা খুব পবিত্র উদ্যোগ, মহতী উদ্যোগ, কি না, প্রত্যেক বৃহস্পতিবার আমরা স্বামী বিবেকানন্দ চর্চা করার চেষ্টা করছি। এবং আমরা একটা শিরোনাম দেখেছি, খুব সুন্দর লাগে, স্বামী বিবেকানন্দ আলোকবর্তিকা। তার মানে তিনি আমাদেরকে আলো দেখাতে এসেছেন। যে কোনো ক্ষেত্রে আমরা যখনই অন্ধকারে থাকি, তখন আমাদের কিন্তু আলোর প্রয়োজন হয়, এবং সঠিক জায়গায় আলোটি কিন্তু পড়তে হবে। আমরা একটা ছুঁচ পড়ে গেছে, যখন ঘরের মেঝেতে ছুঁচটা খুঁজি, একেবারে টর্চের আলোটা ফেলছি, কিন্তু দেখা যায় ওই কোথাও চৌকির তলায়, খাটের তলায়, চেয়ারের তলায় সব খুঁজছি, ঠিক জায়গাটায় আলোটা দিতে বলি, যাতে ওই ছুঁচটা দেখতে পাওয়া যায়। আমাদের ওই আলোটা যখন মনের মধ্যে পড়বে, একেবারে অন্তরে পড়বে, তখন দেখা যাবে যে আমাদের ওই অন্তরটি আলোকিত। এই অন্তর আলোকিত হলে কি হয়, আমরা ছোট্ট ছোট্ট দুটো একটা ঘটনা নেওয়ার চেষ্টা করি। একবার একটি ছেলে, সে ছোটোবেলায় যা হয়, যখন 3-4-এ পড়ে, তখন অনেক সময় ছোট ছোট ছেলেদের ভালো অভ্যেসও থাকে, খারাপ অভ্যেসও থাকে। তো সেই ছেলেটি পড়াশোনায় ভালো ছাত্র, ভালো পরিবারের ছেলে, মানে সচ্ছল পরিবারের ছেলে, অভাব নয়, কিন্তু সে তার
স্কুলে গেলেই বন্ধুদের যদি কারো কোনো পেন্সিল বক্সে নতুন পেন্সিল দেখতো, ও একটু এদিক ওদিক দেখে ওই নতুন পেন্সিলটা নিয়ে নিজের পেন্সিল বক্সে ঢুকিয়ে দিত। একটা পেন দেখলো ব্যাগের মধ্যে, ব্যাগটা পিঠে আছে, ছেলেটা পেছন থেকে দেখতে পেয়েছে ও পেনটা বেরিয়ে আছে, পেনটা পছন্দ হয়েছে, নিয়ে নিল। কারো বাড়িতে গেছে, অমনি একটা ছোট ফুলদানি নিয়ে নিয়েছে। এই করে করে ছেলেটিকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তার বাড়িতে বলছে, যখন দেখতে পাচ্ছে বলছে, কিন্তু ছেলেটি ততটা গুরুত্ব দিচ্ছে না। এই করতে করতে ছেলেটা অভ্যেস হয়ে গেল। কি অভ্যেস হয়ে গেল? অন্যের জিনিস না বলে নেওয়া, যেটাকে আমরা চুরি শব্দটা দিই, বলি চুরি করছে। তো সমাজে তো কত চোর আছে, ডাকাত আছে, কত রকম আছে, গুন্ডা, খুনি, পকেটমার তো আছে। ঘটনা হচ্ছে আমরা যাদেরকে বলছি তারা কিন্তু অনেক সময়, অনেকে অভাবে চুরি করে, আবার অনেকে স্বভাবে চুরি করে। এই যে স্বভাব কথাটা, এই ছেলেটির কিন্তু স্বভাব হয়ে গেল, একটা অভ্যেস হয়ে গেল। অভ্যাসটা কি না, কারো কিছু নতুন জিনিস দেখলে তার পছন্দ হলেই সে সেটা চুরি করে নিচ্ছে। এদিকে পড়াশোনা কিন্তু ভালো করে করছে, ভালো ছাত্র, ভালো রেজাল্ট করছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সে পরে খুব সফল জীবনে, সেই অর্থে একটি খুব বড় প্রশাসকের চাকরি পেল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মানে আমাদের যে WBCS IAS হয় সেই ধরনের এক প্রশাসক ছেলেটি তখন হয়েছে। কিন্তু মুশকিল হলো, সবই তো হলো, কিন্তু ছেলেটির যে অভ্যেস হয়ে গেছিল ছোটোর থেকে, সেটা যাবে কোথায়? এবার তখন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তার আলাদা প্রেস্টিজ, সে তো আর তার স্টেনোর থেকে তার আন্ডারে যিনি প্রাইভেট সেক্রেটারি আছেন, অ্যাসিস্ট্যান্ট আছেন, তার পেনটা চুরি করে নেবেন, ঠিক তেমন আর তার ইচ্ছে হচ্ছে না। তখন ছোটোবেলার অভ্যেস, ছোটোবেলা অমনি করতো, পেন, পেন্সিল, কোথাও ফ্লাওয়ার ভাস ইত্যাদি। এবার যখন বড় হয়ে গেল, এত বড় পজিশনে পৌঁছে গেছে, তার বিরাট ক্ষমতা। সেই ছেলেটা যদি, এবার তখন তো বিরাট অফিসার, তিনি যদি একটি সিগনেচার করে দেন, তাহলে এমন হতে পারে ওই তার সিগনেচারের কারণে ওই অফিসে এমন কিছু হয়তো কন্ট্রাক্ট আসছে, সেই কন্ট্রাক্ট কিন্তু নীতিসঙ্গত নয়, উনি এটার পারমিশন না দিলে ওই কন্ট্রাক্টটা পেতে পারে না। এবার সেই কন্ট্রাক্টর তাকে, ওই অফিসারকে খুশি করলেন, তাকে প্রচুর টাকা দিলেন, তাকে অনেক দামি দামি জিনিসপত্র তার বাড়ি সাজিয়ে দিলেন, ফ্লাইটে বিদেশ ভ্রমণ করিয়ে নিয়ে আসবেন তার অফার দিলেন। এই ভদ্রলোক ছোটবেলায় চুরি করা অভ্যেস ছিল, উনি বড় হয়ে কিন্তু সেই অভ্যেসটাকে বজায় রেখেছেন। লোভ সামলাতে পারলেন না, এত টাকা, আমি বিদেশ ঘুরে আসবো, আমার কোনো এক পয়সা খরচা হবে না, ঘরে এত ফার্নিচার সব সাজানো হবে, খুব আনন্দ লাগছে। কিন্তু তাকে সে কি করে করবে, সেই কন্ট্রাক্টর তাকে বুদ্ধি দিলেন, বলছে আপনি কিচ্ছু করতে হবে না, আমি একটা বিল দেব যেগুলো আসলে ঠিক নয়, কিন্তু আপনি ওটাকে ঠিক ভেবে ওটাকে পাস করে দেবেন, মানে আপনি একটা সিগনেচার করে দেবেন। ভদ্রলোক রাজি হয়ে গেলেন, বলে একটা সিগনেচার, কোনো ব্যাপারই নেই। সিগনেচারটা কি দিয়ে করবেন? পেন দিয়ে। ভদ্রলোক ছোটবেলায় পেন চুরি করতেন, বড় হয়ে পেন দিয়ে চুরি করলেন। লক্ষ্য করতে হবে, ওই পেনটাই আছে, কিন্তু যে পেন আমরা ইংলিশে বলি PEN, স্পেলিংটা, বাংলায় কলম, সবাই আমরা জানি, আমি স্পেলিংটা ইচ্ছে করে আমরা বললাম PEN। আরেকটি পেনও আমরা উচ্চারণ করি PAIN, পেন, যন্ত্রণা, ব্যথা। এই যে পেন, প্রথম যে পেন PEN, এই পেন চুরি করতেন, বড় হয়ে পেন দিয়ে চুরি করলেন, কিন্তু দিলেন মানুষকে PAIN, পেন, যন্ত্রণা। সমাজের ক্ষতি হলো। একটি সরকারি সংস্থার ক্ষতি হওয়া মানে তো সমাজের ক্ষতি হওয়া, তারপরে তো দেশের ক্ষতি হওয়া।
এবং তার জন্য তার পরিবারের মানুষদেরও ক্ষতি হওয়া, তাহলে বিষয়টা দেখা যাচ্ছে যে একটি অভ্যেস ছোট্ট থেকে যেটা হয় সেটা বারংবার করতে করতে সেটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে যায়। স্বামী বিবেকানন্দ ক্যারেক্টারকে ডিফাইন করছেন, রিপিটেড হ্যাবিটস ফর্ম আ ক্যারেক্টার। একটা অভ্যাস যদি বারংবার করা হয় সেটাই চরিত্র হয়ে যায়। আমরা কিন্তু স্বামী বিবেকানন্দের কথা নেবই, নিতেই হবে এই ধরনের কিন্তু ব্যাপার নয়। খুব র্যাশনালি চিন্তা করব। প্রথমে আমরা দেখলাম ছেলেটির যা দাঁড়ালো, ও যদি একাধবার ওই পেনটা চুরি করতো, পেন্সিলটা, আর মা বাবা বকেছে তারপর ছেড়ে দিত, তাহলে কিন্তু বড় এইটা হতো না, সাধারণভাবে আমরা ধরে নিতে পারি। কিন্তু সেই ছেলেটি অভ্যাসটা চালিয়ে গেছিল। এই চালিয়ে যেতে 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 একদিকে পড়াশোনা করেছে, আর একদিকে ওই যে অভ্যাসটা সেটাও কিন্তু রিপিট করে গেছে, প্র্যাকটিস করে গেছে। যেমন অঙ্ক প্র্যাকটিস করেছে, ইংলিশ গ্রামার প্র্যাকটিস করেছে, এটাও প্র্যাকটিস করেছে। এই প্র্যাকটিস করতে 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 যেমন অঙ্কে দক্ষতা এসেছে, ইংলিশে অসাধারণ ড্রাফট করে, গ্রামাটিক্যাল কোনো ভুল হয় না, কিন্তু অন্যদিকে আবার অসাধারণ দক্ষ হয়ে গেছেন তিনি ওই লোভের কাছে নিজেকে, নিজের মাথা হিট করে দিলেন। উনি কিন্তু বলতে পারবেন না কোনোদিন যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। তার তো চিত্তে সবসময় ভয় থাকবে, কারণ এই করতে করতে তিনি যেমন সমাজ, সরকার, সংস্থা, পরিবার, দেশের ক্ষতি করছেন, যন্ত্রণা দিচ্ছেন, নিজেকে তো যন্ত্রণা পেতে হবে। ওই যে নিউটনের তৃতীয় সূত্র, প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। স্বামীজি বলছেন তুমি একটা ভালো কাজ করো, দেখবে যে কাজটা করছো তার রিটার্ন ফিরে আসবে কত গুণ চিন্তা করতে পারবে না, 100 টাইমস 1000 টাইমস রিটার্ন তোমার কাছে চলে আসবে। তেমনি আবার যখন তুমি লোককে হিংসা করছো, ঘৃণা করছো, দুচ্ছাই করছো, তারও কিন্তু রিটার্ন ফিরে আসবে তোমার কাছে। অর্থাৎ ওই ঘুরে কিন্তু সেই নিউটনের গতিসূত্র, তৃতীয় সূত্র। অর্থাৎ আমরা যেমনভাবে আমাদের চরিত্রটি তৈরি করব। তাহলে স্বামীজি কেন আলোকবর্তিকা? স্বামীজি আমরা যে আমাদের চরিত্রটা ঠিক ঠিকভাবে গঠিত হচ্ছে কিনা সেটা আমরা অন্ধকারে আছি। আমরা কি দেখি? আমরা মাঝে মাঝে বলি না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যাই চকচক করে তাই সোনা নয়। বাইরে থেকে দেখে মনে হয় ইনি কত বড় অফিসার, বাবারে এত বড় গাড়ি থেকে নামলেন, তার সঙ্গে সঙ্গে পেছন পেছন একজন যাচ্ছেন, হয়তো বৃষ্টি, একজন ছাতা ধরে নিয়ে যাচ্ছেন, কি অসাধারণ। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের এই যে জায়গাটা, এই একটি মানুষের একটা এক্সাম্পল দেওয়া হলো, কিন্তু এখন মনে হতে পারে এই যে ছেলেটি যিনি পরে বড় অফিসার হলেন কিংবা যাই হয়েছেন, আমরা আজকের সমাজে নেতা থেকে শুরু করে, প্রশাসক থেকে শুরু করে, আধিকারিক থেকে শুরু করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, দিক বিদিকে সমাজে যাদেরকে দেখি, আমরা কিন্তু আপাতভাবে ভাবি যে সবাই বোধহয় ঠগ, সবাই বোধহয় চোর। সমাজে নিশ্চয়ই আছে আছে এখনই একজন লিখেছে নিশ্চয়ই যে দেশে এক বিরাট পার্সেন্টেজ অফ মানুষ তারা কোনো না কোনোভাবে হয়তো ওই চুরি করছে। আসলে চুরি যে জায়গাটা আমরা যেটাকে বলে থাকি, আমরা ওই জাস্ট শব্দটাকে যদি একটু সরে আসি, আমরা কোনো না কোনোভাবে কোনো অসৎ কাজ বা অসৎ চিন্তার সঙ্গে হয়তো জড়িয়ে থাকি। সবসময় কিন্তু সেই অর্থে, আবিধানিক অর্থে যে চুরি, সেই চুরির সঙ্গে কিন্তু 95% মানুষ জড়িয়ে নেই। সাধারণভাবে কোনো না কোনো অসৎ চিন্তা, অসৎ কাজ, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অগুলো ওঠাতে হবে। ওই অন্ধকারটাও স্বাভাবিকভাবেই ওই অটাকে যখন দূর করব, তখন আমাদের মধ্যে চিন্তা থাকবে সৎ, আমাদের মধ্যে যে পরামর্শ দেব কাউকে, সৎ পরামর্শ। এখন বিষয়টা হচ্ছে বাইরে থেকে যে মনে হচ্ছে যে চকচক করছে, তার মানে তো শোনা নয়। তেমনি আমরা বাইরে থেকে হয়তো অনেককে ভাবছি খারাপ, আবার অনেককে ভাবছি ভালো। স্বামী বিবেকানন্দ একটা বিরাট আশার কথা শুনিয়েছেন। আশার কথা শুনিয়েছেন মানে আমাদেরকে মিথ্যে আশা দিচ্ছেন না। উনি বলছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আসলে প্রতিটি মানুষই
তার মধ্যে ভালোত্ব আছে, দেবত্ব আছে। কিন্তু কেন মানুষ এই ধরনের কাজের সঙ্গে তো লিপ্ত হয়? যদি মানুষের মধ্যে, সেখানে অসাধারণ একটি কথা বলছেন একটা গরু কখনো মিথ্যে কথা বলে না, কিন্তু গরুটা গরুই থাকে, গরু কোনোদিন মিথ্যে কথা বলবে না। বলছে দেওয়াল, ইট, এরা কোনোদিন চুরি করবে না, কিন্তু দেওয়ালটা দেওয়ালই থাকবে, ইটটা ইটই থাকবে। কিন্তু মানুষ মিথ্যে কথা বলে, ফ্যাক্ট। মানুষ চুরি করে, এটাও ফ্যাক্ট। কিন্তু সেই মানুষই দেবত্বে উন্নীত হয়, এটাও কিন্তু বাস্তব। এই বাস্তব এর সঙ্গে আমরা যারা পরিচিত নই, আমাদের সবসময় মনে হয় হাউ ইজ ইট পসিবল? একজন পকেটমার, একজন চোর, একজন খুনি, সে কখনো পরিবর্তিত হয়ে যাবে? তার মধ্যে ভালো আছে, নিশ্চিত ভালো আছে, ভালো সবার মধ্যেই আছে। এবার ঘটনা কি হচ্ছে, হয়তো ভালোটা জেগে ওঠেনি, আর জেগে উঠেছে সেটা হচ্ছে খারাপটা, যার ফলে ওই খারাপের শক্তিটা তো প্রবল হয়ে গেছে, ভালোটাকে জাগতে দিচ্ছে না। মানে আমাদের যেন টাগ অফ ওয়ার। কিন্তু যখনই যে কোনো ধাক্কাতে, যে কোনো আগুনে, হয়তো এমন হলো ওষুধে ভেজাল দেন কিংবা খাবারে ভেজাল দেন, বিক্রি করেন, ব্যবসা করেন, চরম মুনাফা করেন। এবার ওই ভেজাল ওষুধ খাওয়ার জন্য যে দোকানে ভেজাল ওষুধটি বিক্রি হয়, এমন কিছু দোকানে সেই কোম্পানিতে সাপ্লাই যায় অত্যন্ত কম পয়সায়, ওই ওষুধের হয়তো তারা চরম লাভ করছে। কিন্তু ওই ওষুধের দোকান থেকেই কোনো কারণে তারই এক ঘনিষ্ঠ আত্মীয় অথবা তারই বাড়ির কোনো একজন সদস্য ওই ওষুধ খাওয়ার জন্য তার মৃত্যু হলো। এই যে ধাক্কা যদি তার মধ্যে কখনো লাগলো, তাহলে দেখা গেল সে নিজেকে একদম চূর্ণ করে দেবে ওই যে খারাপটা। তখন ভালোটা, ওই যে ভালোটা অলরেডি আছে, ওটা বাইরে থেকে আসছে না। কিন্তু নিউটন যে আবিষ্কার করেছিলেন, এমন নয় যে নিউটনের ওটা বাইরে কোনো জায়গাতে এসছে, তার ভেতরে ছিল। বিষয়টা হচ্ছে ওই মুহূর্তে আপেলটা পড়লো, তিনি আবিষ্কার করছেন, আসলে তার ভেতরে জিনিসটা অলরেডি আছে। তেমনি ওই যে মানুষটা যিনি ওই অন্যায় ব্যবসা করতেন, তার মধ্যে কিন্তু ভালোত্বটা ছিল, ওই কোথাও একটা আঘাত লাগেনি বলে ওই খারাপটাতে দিব্যি এগিয়ে যাচ্ছিল। যখন কোনো না কোনোভাবে শ্যাটার্ড হয়, তখন মানুষ কিন্তু ওই ভেতরে তার বিবেকটা দংশন করে। ওই বিবেক হচ্ছে আমাদের যে কোনো একটা মোবাইলে যদি আমরা দেখি ব্যাটারিটা, ওই ব্যাটারিটা যখন ডাউন হয়ে যায়, তখন কিন্তু আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হয়। এই যে ব্যাটারি, ওই ব্যাটারিটা আমাদের, অথবা যদি আমরা টিভি বা এসির রিমোট দেখি, ওই রিমোটটাকে আমরা কন্ট্রোল করি রিমোট দিয়ে। ঠিক আমাদের বিবেক, ওই বিবেকটাকে কন্ট্রোল করতে হবে। এবং বিবেক হচ্ছে এমন যে যাকে যদি আমরা সঠিকভাবে চার্জ করি, তাহলে কিন্তু বিবেক আমাদের অন্যায় কাজ করতে দেবে না। এই বিবেকটি আস্তে 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 করে জাগ্রত হয়। সেই জন্য স্বামীজি বললেন, রিপিটেড হ্যাবিটস ফর্ম আ ক্যারেক্টার। তাহলে আমরা সমাজের শিক্ষিত মানুষ, প্রচুর প্রচুর মানুষ শিক্ষিত। অশিক্ষিত কাদেরকে বলি? যারা স্কুলে পড়েনি, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করে পড়া ছেড়ে দিয়েছে, কিংবা যারা লিখতে পারে না, পড়তে পারে না, তাদেরকে আমরা সাধারণত ওই ইললিটারেট গ্রুপে ফেলি। আর লিটারেট, শিক্ষিত, ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, MBA, ডাক্তার, উকিল, অসংখ্য। এবং কেন আমরা এদের শিক্ষিত বলি? কারণ এনারা প্রচুর জ্ঞান আছে। কিসের জ্ঞান আছে? যিনি ইতিহাসের অধ্যাপক, তার ইতিহাস নিয়ে প্রচুর জ্ঞান। একবার তাকে বসিয়ে দিলেই হলো, তিনি মানে একেবারে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন পিরিয়ডকে রেফারেন্স দিয়ে অসাধারণ অসাধারণ কথা বলে দেবেন। বাংলা সাহিত্যের মানুষ, তিনি সাহিত্য সম্বন্ধে অনেক কিছু বলবেন। স্বামী বিবেকানন্দ বলছেন, এখানেই আমাদের ভুল। আমরা আমাদেরকে শিক্ষিত ভাবছি। কেন না? আমাদের শিক্ষা কেন? আমাদের কতগুলো ডিগ্রি আছে, আমাদের কতগুলো সার্টিফিকেট আছে। সেই ক্ষেত্রে ওই ভদ্রলোকও শিক্ষিত, যিনি ছোটবেলায় ওইভাবে চুরি করতেন, বড় হয়ে পেন দিয়ে চুরি করলেন, উনি তো শিক্ষিত, শিক্ষিত, উচ্চশিক্ষিত, একেবারে সরকারি উচ্চ আধিকারিক। কিন্তু ওই শিক্ষার কি মূল্য? স্বামীজি বলছেন, ওই শিক্ষার কি মূল্য যে শিক্ষা সাধারণ মানুষকে জীবন সংগ্রামে সক্ষম করতে সাহায্য করে না, যে শিক্ষা
মানুষের মধ্যে চরিত্র বল এনে দেয় না, যে শিক্ষা মানুষের মধ্যে পরার্থপরতা এনে দেয় না, যে শিক্ষা মানুষের মধ্যে সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? মানে আমরা শিক্ষা বলতে প্রচুর বই পড়াশোনা করেছি, আমরা নিজেরাই এক একটা লাইব্রেরি হয়ে গেছি, এত নলেজ আমাদের, এত জ্ঞান। সুতরাং আমি কেন শিক্ষিত নই? সমাজে যা গতানুগতিক যা প্রথা নিয়ম সেই অনুযায়ী আমরা শিক্ষিত, মেনে নিলাম, এটা সত্য। কিন্তু যদি একজন শিক্ষিত মানুষ একটি অদ্ভুতভাবে, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, আমাদের চিফ ইলেকশন কমিশনার, বেশ দুদে চিফ ইলেকশন কমিশনার ছিলেন, নির্বাচনী আধিকারিক টিএন সেশন। তো টিএন সেশন তিনি একবার কোনো পিকনিকে যাচ্ছিলেন সস্ত্রীক, যেতে যেতে হঠাৎ রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছেন, অনেকগুলো গাছে ওই বাবুই পাখির যে বাসা সেগুলো হয়েছে, অনেক অনেক। তো তার স্ত্রীর খুব ইচ্ছা হয়েছে যে ওই বাসা কয়েকটা নেবে, বাড়িতে নিয়ে যাবে। ইলেকশন কমিশনার একেবারে তার বিরাট ক্ষমতা, তার সঙ্গে এসকোর্ট যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে ওখানে একটা রাখাল ছেলে দাঁড়িয়েছিল। তো ওই যারা ওই নির্বাচনী আধিকারিকের মিস্টার সেশনের যারা এসকোর্ট ছিলেন তাদের একজন গিয়ে বলেছেন, ভাই একটা কাজ করে দাও তো, ওই বাবুই পাখির বাসা আমাদের 2-3টে দাও তো, ম্যাডাম চাইছেন। তো বলছে আমি পারবো না। বুঝে তুমি জানো যিনি বলছেন তিনি কে? নিয়ে টিএন সেশনের পরিচয় দিয়েছেন যে এত উচ্চশিক্ষিত আইএএস অফিসার, আমাদের ভারতবর্ষের একেবারে মুখ্য নির্বাচনী আধিকারিক, তার বিরাট ক্ষমতা। ছেলেটি শুনল সব, বলছে তাতেও আমি কিচ্ছু পারবো না, আমি পারবো না। তখন টিএন সেশন নিজে গিয়ে তাকে টাকা অফার করেছে। প্রথমে 10 টাকা দিয়েছেন, তারপর 20 টাকা দিয়েছে, তো 50 টাকা দিয়েছে। বলছে তুমি এটা নাও, তোমারও একটু সামান্য টাকা পেলে ওই বকশিস, তুমি একটু নামিয়ে দাও। বলছেন আপনি যত টাকাই দিন আমি নামাবো না, দেব না। তখন তিনি তো অবাক, তারা দুজনই অবাক, স্বামী স্ত্রী। এসকর্ট তখন জিজ্ঞেস করছেন, টিএন সেশনে জিজ্ঞেস করছেন, আচ্ছা জানতে পারি কেন? তখন বলছেন ওই যে পাখির ছানাগুলো আছে না, মা পাখি, মা এসে যখন বিকেলবেলা এসে দেখবে বাসাটা নিয়ে যাবে না, ছানাটাকে পাবে না, এসে দেখবে ছানাটা নেই, তখন মায়ের কি অবস্থা হবে? আর সেই কান্না দেখে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি কান্না সামলাতে পারবো না, আমি কিছুতেই এই কাজ করব না। টিএন সেশন তার আত্মজীবনীতে লিখেছেন, যখন বুঝতে পারলাম শিক্ষা মানে ওই শুধু ডিগ্রি নয়, শিক্ষা মানে ওই বড় একটা চাকরি করা নয়, যে শিক্ষা মানুষের চোখ খুলে দেয় না, যে শিক্ষা মানুষের অন্যের জন্য ভাবতে শেখায় না, সেটা আবার কি শিক্ষা? কি অসাধারণ ফিলিং তার হলো। ওই অত বড় অফিসার, অত উচ্চশিক্ষিত মানুষ, তিনি সেদিন বুঝতে পারলেন যে আসল শিক্ষাটা কি। তার মানে তিনি কিন্তু স্বামী বিবেকানন্দের কথাটাই বললেন, আমরা তার মুখ থেকে শুনলাম, এপিজে আব্দুল কালামের কাছে শুনছি, টিএন সেশনের কাছে শুনছি, এদের কাছে যখন শুনছি তখন বুঝতে পারছি বিবেকানন্দের কথাগুলোই কিন্তু প্রতিফলিত হচ্ছে। এই যে আমাদের পাবড়া, অন্ডাল, বিভিন্ন যে বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির যে ভাইরা একেবারে নিঃস্বার্থভাবে তারাই যে চিন্তা করেছে, এই যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে, যখন মানুষ একেবারে বিভিন্ন দিক থেকে অবসন্ন, তখন ভাইরা একেবারে ব্যাকুল হয়ে ভেবেছে যে এটাও তো একটা মস্ত বড় রিলিফের কাজ। রিলিফ মানে কিন্তু শুধু চাল ডাল আটা ময়দা দেওয়া নয়, যেখানে যেমন আমাদের অনেকেই কিন্তু আমরা বুঝতে পারি না, এই সব ফেজ কিন্তু কেটে যাবে। এই ফেজেই দুরকম জিনিস চলেছে। একদিকে খুব সাধু উদ্যোগ চলেছে, মানুষ ঝাঁপিয়ে পড়েছে নিঃস্বার্থভাবে, এর কাছ থেকে ওর কাছে ভিক্ষে করে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।
আর এই পরিস্থিতিতেই আমরা শুনেছি খবরে, সংবাদ মাধ্যমে, যে কোথায় চাল দেওয়া নিয়ে, রেশনে, বিভিন্ন জায়গায় আটা ইত্যাদি বিষয় নিয়ে অনেক রকম গণ্ডগোল হয়েছে। যেখানে যা পাওয়ার কথা সে পায়নি, কেউ ওকে দোষ দিয়েছে, ও একে দোষ দিয়েছে, কোনো না কোনো জায়গা থেকে হয়েছে গণ্ডগোল। তাহলে একটা এত বড় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে, এত বড় বিপদের সময়, তখনও কিন্তু মানুষের এই অসৎ বা অসাধু চিন্তা করতে অসুবিধা হচ্ছে না, কষ্ট হচ্ছে না, মানুষকে ঠকাতে কষ্ট হচ্ছে না। কেন? আমার ভাড়ারটা ভরবো, আমার ভাণ্ডারটা পূর্ণ করব, আমার কাছে একেবারে আমি টাকার গদিতে শুয়ে থাকবো। এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু একদিনে মানুষের হয় না, এটা নিরন্তর প্র্যাকটিস করতে হয়। যেমন ভালো চিন্তাও নিরন্তর প্র্যাকটিস করতে হয়, এগুলো নিরন্তর প্র্যাকটিস করতে হয়। করতে করতে কি হয়ে যায়? স্বামীজি বললেন, রিপিটেড হ্যাবিটস ফর্ম আ ক্যারেক্টার। আজকে আমরা যারা এই আলোচনায় শুনছি, এখনই শুনি, পরে রেকর্ডিং শুনি, যেভাবেই শুনি, আমাদের নিজেদের যে চরিত্রটা, চারিত্রিক বৈশিষ্ট্য, যেখানে গণ্ডগোল আছে সেইখানেই আমরা কিন্তু ওই ঘষে মেজে তৈরি করার জন্যই এই প্রসঙ্গে বসেছি, আর কিছুই না। নিজেদেরকে একটু সংশোধিত করা। আমাদের যেমন বাড়ির কোথাও হয়তো দেওয়ালে ক্র্যাক হয়েছে, আমরা ওই দেওয়ালটা কিন্তু ফাটলটা রাখতে চাই না, মিস্ত্রি দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফাটলটা সারাতে চাই। আমাদের মধ্যেও ফাটল হয়েছে, সেই ফাটলগুলো সারাতে হবে। এর মিস্ত্রি বাইরে থেকে আনলে হবে না, পাওয়া যাবে না, এই ফাটলটা ভেতরে হয়েছে। সেই ফাটলগুলো সারাবার জন্য, আর এখানে কোনো তাপ্পি দিয়ে সারানো নয়, প্যাচওয়ার্ক নয়। অনেক সময় রাস্তা খারাপ হয়, কোনো রকমের সরকারি চেষ্টায় একটা প্যাচওয়ার্ক করে দেয় সাময়িক, কিন্তু ওই প্যাচওয়ার্ক আবার 6 মাস পর যেকে সেই। কিন্তু কোনো কোনো রাস্তা এমন সারানো হয় 5 বছর ভালো থাকে। আমাদের হচ্ছে 5 বছরও নয়, আমাদের সারা জীবন যাতে সারানোটা এমন হয়, সেই জন্যই কিন্তু আমরা এমন একজনকে ধরেছি যিনি আমাদের সারিয়ে দেবেন। কেন? তিনি আমাদের বললেন, সেটাই শিক্ষা। যে শিক্ষাকে আমরা এত অহংকার করছি, আমাদের সার্টিফিকেট খুব যত্ন করে লকারে রেখে দিয়েছি, এবং লোককে আমরা বলতে বেশ গর্ববোধ করি, আমি অমুক জায়গায় ফার্স্ট হয়েছিলাম, আমি এত % পেয়েছিলাম। লোকে শুনুক আর না শুনুক, নিজের ঢাক নিজেই পিটিয়ে যাই। কিন্তু ঘটনা হচ্ছে, আসলে ওই যে জায়গাটা, যে শিক্ষা সাধারণ মানুষকে জীবন সংগ্রামে সক্ষম করে না। আরে জীবন তো সংগ্রাম। লাইফ ইজ নাথিং বাট ফুল অফ থর্নস, কণ্টকাকীর্ণ, নট বেড অফ রোজেস, কুসুমাস্তীর্ণ নয়। জীবন মানেই সংগ্রাম, পূজা তার সংগ্রাম অপার। আমরা যদি সংগ্রাম করতে করতে সব সময় ভেঙে পড়ি, আমি আর পারবো না, আমার দ্বারা কিছু হবে না, ওই যে মানসিক দুর্বলতা এবং হতাশা, সেটা কারা? যারা ওই সংগ্রাম ফেস করতে পারে না। এই আমরা এখনই রিসেন্ট দেখলাম, আমাদেরই 2 বঙ্গ সন্তান তাদের প্রাণ বলি দিল এই যুদ্ধে। এমনি কত কত বলি দিয়েছে এই ভারতবর্ষ, কত মানুষ তার জীবন বলিদান দিয়েছে, কি সংগ্রাম করেছে, তবে ভারত সেই স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীন ভারতবর্ষের আমরা নাগরিক হয়ে আমাদেরও কিছু কর্তব্য থেকে যায়। কি না, স্বামীজি বলছেন, জীবন অত সোজা নয়, জেনে রাখো, চড়াই উতরাই আসবেই, তোমাকে লড়ে বেরোতে হবে। কিন্তু কিভাবে লড়বে? তোমার যদি সত্যিকারের শিক্ষা থাকে, সেই শিক্ষা কিন্তু তোমার সার্টিফিকেট কেউ দেখবে না, তোমার নম্বর কেউ দেখবে না। তোমার অভাব এসছে, তোমার চাকরি চলে গেছে, তোমার ব্যবসা হয়তো এই মুহূর্তে বন্ধ, তাতে কি আছে? সংগ্রাম। তার মানে কি আমি মরে যাব? আমি এখন কত মানুষ এই পেশা চেঞ্জ করছে, বাধ্য হচ্ছে। আমরা কত সময় দেখছি যারা টোটো চালিয়ে থাকেন, সেই দাদারা, সেই ভাইয়েরা, তারা এখন অনেক জায়গাতেই টোটো চালাচ্ছেন না। গত 1-1.5 মাস ধরে দেখা যাচ্ছিল। কেন? তারা টোটোতে তো যাত্রী পাচ্ছিলেন না, তারা সঙ্গে সঙ্গে তাদের ব্যবসা চেঞ্জ করেছে। ওরা গালে হাত দিয়ে বসে নেই। বহু টোটো চালান দাদারা, ভাইয়েরা, তারা সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যেখানে তরকারি একটু সস্তায় বিক্রি হচ্ছে, সেখান থেকে তরকারিগুলো কিনছেন, ওই টোটোতেই চাপাচ্ছেন। যাত্রী চাপেনি, তরকারি চেপেছে। লাউ, কুমড়ো, আলু, পেঁয়াজ, পটল, ভিন্ডি নিয়ে একেবারে সোজা
ওই পাড়ায় পাড়ায় গলিতে গলিতে যাচ্ছেন, গিয়ে সেই সবজিগুলো বিক্রি করে আসছেন। সংগ্রাম, কিন্তু তারা কখনো চোখের জল ফেলছেন না, জানেন যে আমাকে লড়তে হবে। যদি তাদের জিজ্ঞেস করা হয় আপনারা কোন সাবজেক্টে অনার্স করেছেন, আপনারা কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছেন, তারা বলবেন আমরা ইঞ্জিনিয়ারিংও পড়িনি, আমরা অনার্স করার মতো পড়াশোনা করার মতো আমাদের পয়সার স্বাচ্ছন্দ্য ছিল না, আর্থিক অভাব ছিল। কিন্তু এই ভাইয়েরাই কিন্তু শিক্ষিত, কারণ এদের কি জন্য? এরা বলেনি যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি কিছু না কিছু করব। এই যে কিছু না কিছু করব, এই যে মানসিকতা, এটা হচ্ছে ভেতরের সাহস। আর বিবেকানন্দ মানেই সাহস, বিবেকানন্দ মানেই শক্তি, বিবেকানন্দ মানে কোথাও কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই। কারণ তিনি এত সংগ্রাম করেছেন, তিনিই বলতে পারেন। তিনি তার জীবনটা যদি আমরা একটু পড়াশোনা করি না, অনুধ্যান করি, দেখতে পারবো তিনি যা সংগ্রাম করেছেন কল্পনাতীত। এবং সেই সংগ্রাম কিন্তু তিনি নিজের জন্য করেননি, দেশের মানুষের জন্য করেছেন, সাধারণ মানুষের জন্য করেছেন। সাধারণ মানুষের কষ্টে তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি পাশ্চাত্যে গেছিলেন কেন? তিনি বলেছিলেন মনের দুঃখে। তাকে জিজ্ঞেস করায় আপনার মনে কি এমন দুঃখ ছিল আপনি পাশ্চাত্যে গেলেন? তখন তিনি বলেছিলেন আসলে আমি যখন এই ভারতবর্ষে পরিব্রাজক অবস্থায় ঘুরে বেড়াচ্ছি, কত রাজার কাছে গেছি, কত পণ্ডিত মানুষের কাছে গেছি, কত উচ্চশিক্ষিত মানুষের কাছে গেছি, কত ধনী মানুষের কাছে গেছি, হাত জোড় করেছে ভিক্ষে চেয়েছি, বলেছি সাধারণ মানুষের জন্য, গরিব মানুষদের জন্য কিছু করুন। আমার কথা কেউ শোনেনি, কেউ শোনেনি। আমি কপটদক্ষিণ সন্ন্যাসী, আমার কথা কে শুনবে? আমার কথা ন্যূনতম গুরুত্ব দেয়নি কেউ। তখন আমি দেখলাম আমাকে যেতে হবে। তখন মনে একেবারে বিরাট দুঃখ, ওই সাধারণ মানুষের জন্য কিছু করতে পারছেন না, কি দুঃখ, দুঃখে হৃদয় ভারাক্রান্ত। সেই ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন আমি যদি পাশ্চাত্যে গিয়ে সেই প্রতিষ্ঠা নিয়ে আসতে পারি, তখন ভারতবর্ষের এই শিক্ষিত ধনী রাজারা আমার কথা মানবে, তখন সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য তারা করবে, আর তাতেই দেশ উঠবে। সেই জন্য বলছেন জীবন একটা সংগ্রাম। সাধারণ মানুষকে, সাধারণ মানুষ বলতে কিন্তু আম জানতা, আমরা সবাই। যিনি জুতো পালিশ করছেন তিনিও সাধারণ মানুষ, যিনি একটি স্কুলে পড়াচ্ছেন তিনিও সাধারণ মানুষ। ঘটনা হচ্ছে কারণ কেউ কারোর থেকে তো ছোট নয়। বিষয়টা হচ্ছে ওই যিনি জুতো পালিশ করেন, জুতো সেলাই করেন, ওই মানুষটিকে আমাদের রাস্তায় যখন চটিটা ছিঁড়ে যায়, তখন কিন্তু আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত হেঁটে যেতে পারছি না ছেঁড়া চটিটা নিয়ে। আগে দেখবো ওই ওভারব্রিজের নিচে আমাদের কোনো মুচি দাদা বসে আছে কিনা, সেই মুচি দাদা গিয়ে অনুরোধ করি কোনো রকম এই চটিটা সারিয়ে দিন, আমরা এক্ষুনি ট্রেনটা আছি। ওই তিনি ওই চটিটা ওই সময় সারিয়ে দেন বলেই ওই সারানো চটিটা নিয়ে আমরা দৌড়ে ওভারব্রিজ দিয়ে গিয়ে ট্রেনটা পেয়ে যাই। আমরা এইভাবে পরস্পরের সঙ্গে এক ভ্রাতৃত্বের সম্পর্কে সম্পর্কিত। আমরা জানি না জানি, স্বীকার করি না করি, বুঝি না বুঝি। আমরা ওই তখন মুচিকে বলি নাই মুচি, বলি ভাই ভাই এটা করে দাও, ভাই দাদা এটা করে দিন, দাদা কাকু এটা করে দাও। তখন ভাই দাদা কাকু যার যেমন ইচ্ছা তখন বলি, তাহলে কাজটা করাবার জন্য, তাহলে ওরা স্বার্থপর। স্বামীজি এটাই আমাদেরকে ঘুচিয়ে দিতে চাইছেন। বলছে সাধারণ মানুষের জন্য যদি তুমি সাধারণ মানুষকে জীবন সংগ্রামে সক্ষম করতে হবে, জীবন একটা বিরাট যুদ্ধ, এই যুদ্ধক্ষেত্রে তোমাকে হারলে চলবে না, তোমাকে যুদ্ধ করতে হবে। হারও যেত ছেড়ে দাও, তোমাকে ফাইট করতে হবে, ভেঙে পড়লে চলবে না। দেখলাম যুদ্ধক্ষেত্র বেরিয়ে চলে এলাম, আর এখানে তো গোলাগুলি চলবে না। এখানে যেটা চলবে সেটা হচ্ছে আমার মনের সঙ্গে একটা অদ্ভুত দ্বন্দ্ব, ভেতরেই গোলাগুলি চলছে। আরে আমি অমুক আইটি সেক্টরে চাকরি করতাম, আমি গিয়ে এখন ফল বিক্রি করব বাজারে। আমি তো ইঞ্জিনিয়ার হয়েছি, আইটি সেক্টরে চাকরি করতাম, আইটি সেক্টরের চাকরি চলে গেছে, আমি লোকের বাড়িতে ভিক্ষে করব? আর যদি ফল বিক্রি করি, কোনটা মাথা উঁচু করে করতে পারছি? ফল বিক্রি করে। ইঞ্জিনিয়ার কি ফল বিক্রি করলে তার কোথাও সম্মানহানি হয়ে যাবে? ঘটনা যে আমি জীবনের সঙ্গে লড়তে জানি, এবং ওই ফল বিক্রি করতে করতে কিন্তু তিনি আইটি সেক্টরে অ্যাপ্লাইও করছেন। 6 মাসের মধ্যে চাকরি পেয়ে গেলেন অন্য এক জায়গায়, তিনি বেরিয়ে গেলেন। কিন্তু কোনো অবস্থাতেই তিনি কিন্তু নিজেকে অপ্রস্তুত মনে করছেন না। আরও 10টা মানুষের কাছে তিনি আদর্শ হবেন, যে দেখো ওর কিন্তু ওই ধরনের ফেক প্রেস্টিজ নেই,
আমাদের ওই কিছু ফেক প্রেস্টিজ আছে। দেখবেন আজকাল অনেক সময় অনেক ফেক মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, তো আমাদের দেখতে হবে যে ওই যে ফলস প্রেস্টিজ নয়, আমার আসল সম্মানটা কি, আরে আমিও তো দেবতা, আমিও তো ভালো, আমার মধ্যেও তো কিছু ভালো গুণ আছে। তারপর বলছেন সেটা শিক্ষা কি, যে শিক্ষা আমাদের মধ্যে চরিত্র বল এনে দেয় না, আমাদের মধ্যে পরার্থপরতা এনে দেয় না, আমাদের মধ্যে সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আমার শিক্ষা? বলছে হোয়াট ইজ দ্যাট এডুকেশন? কি লাভ? পরার্থপরতা, অর্থাৎ অন্যের জন্য একটু ভাববো। আমার কাছে প্রচুর টাকা আছে, আমার কাছে সব কিছু আছে, সামর্থ্য আছে, আমি অন্যকে কিছু না কিছু করতে পারি, কিন্তু আমি অন্যের জন্য ভাবতে পারছি না। অথচ আই ক্লেম মাইসেলফ টু বি এডুকেটেড পারসন। আমরা বারবার কিন্তু ওই শিক্ষার অহংকার করি, যে শিক্ষা আমাদের বই পড়া শিক্ষা, কিছু মুখস্থ করে পরীক্ষায় পাশ করেছি, কয়েকটা ডিগ্রি হাসিল করেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সত্য, অস্বীকার করে লাভ নেই। কিন্তু ওই মুখস্থ করা বিদ্যাগুলোর ভেতরে এমন কিছু ছিল যেগুলো আমরা মুখস্থই করে গেলাম। কিন্তু কিছু মানুষ ওই মুখস্থ না করে কোনো জায়গায় তারা ওটাকে হৃদয়ঙ্গম করতে চেষ্টা করেছে, অন্তস্থ করতে চেষ্টা করেছে। সেটা ভেবেছে যে আমাকে কিছু করতে হবে, আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, আমাকে কিছু করতে হবে। কার জন্য আমাকে করতে হবে? ওই দরিদ্র মানুষটির জন্য আমাকে করতে হবে। আমি এত বড় হয়েছি, আমি বাড়িতে এলাম, আমাদের বাড়ির ছেলেমেয়েরা সব উচ্চ প্রতিষ্ঠিত হচ্ছে, তারা যখন বাড়িতে আসে, কজন মা বাবা ওই ছেলেদের বলে যে হ্যাঁ রে, তোকে ছোটোবেলায় ওই যে ভ্যানে করে নিয়ে যেতেন ওই চাচা জানিস তো এখন খুব অসুস্থ, চোখে ভালো করে দেখতে পায় না। আমরা কজন বলি চাচার বাড়িটা তো সামনে, তুই একবার দেখে আয়, আর যদি কিছু ওষুধ কিনে দিতে হয় দেখ না, তুই একটু টাকা দিয়ে আয় বা ওষুধ কিনে দে। ওই ছেলেটি ক্লাস 1-এ যখন পড়তো, তাকে হয়তো ওই ছোট স্কুল ভ্যান মতো ওগুলো নিয়ে ওই চাচা পৌঁছে দিতেন। হ্যাঁ, চাচা তার জন্য পারিশ্রমিক পেতেন। কিন্তু এই ছেলেটি এখন উচ্চ প্রতিষ্ঠিত, এর মধ্যে ওই অন্যের জন্য কিছু করার ভাবনা, সেটা জাগাতে হবে। কখন হবে? আমরা যদি নিজেদের মধ্যে এই বিবেকটাকে জাগিয়ে রাখতে পারি, কন্টিনিউয়াস ওই আঁচটা ধরিয়ে রাখতে হবে। বিবেকানন্দ আমাদেরকে সেই বিবেকটা জাগিয়ে রাখতে চাইছেন, এবং বিবেক জাত আনন্দ, সেটাই তো বিবেকানন্দ। আমাদের যখন বিবেকটা জাগ্রত হবে, সেই তার জনিত, সেখান থেকে জন্ম নেবে যে আনন্দ, সেই আনন্দই তো বিবেকানন্দ। এবং বিবেকানন্দ আমাদেরকে শেখাচ্ছেন যে তোমাদের বিবেক জাত আনন্দ আসুক, তোমরা প্রত্যেকে বিবেকানন্দ হয়ে ওঠো। কি করে? না, তোমরা অন্যের জন্য ভাবো, পরার্থপরতা। তখন আমরা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলাম না 60% পেয়েছিলাম না 42% পেয়েছিলাম, কেউ দেখবে না। ওটা দুদিন, এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, টপ 10-এর লিস্ট ওখান থেকে পর্ষদ থেকে জানানো হয়, কজন লোকে মনে রাখবে? পরের দিনই ভুলে যাবে কে ফার্স্ট হয়েছিল, এই সুমন্ত না সোমেশ, নামই মনে নেই। একমাত্র যে ফার্স্ট হয়েছে সে বা তার পরিবারের কয়েকজন কিছুদিন মনে রাখবে, কি সারা জীবনই মনে রাখলো। তাতে সমাজের কি লাভ হলো? সমাজের বা দেশের কি লাভ হলো? মানুষের কি লাভ হলো? যদি না তার সেই রেজাল্ট, তার সেই যে গুণ আছে, সেটার জন্য যদি সমাজের 100টা লোক, 1000টা লোক, 5000টা লোক উপকৃত হয়, তাহলে সেইটার কোনো উপকারিতা আছে। স্বামীজি চাইছেন শিক্ষা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, মানে এডুকেটেড হও কিন্তু সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো। ডাক্তারবাবুরা যেমন থিওরি পড়েন MBBS কোর্সে, তারা তেমনি কিন্তু ওই তাদের প্র্যাকটিক্যাল যে করতে হচ্ছে, তারপর তারা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আসেন, তখন কিন্তু ওই হাউস স্টাফ থাকেন, ইন্টার্নশিপ থাকেন, তারপর তারা পেশেন্টদের দেখেন, কিন্তু তার আগে তারা এগুলো করে এসেছেন, তাদের স্যারদের কাছে, সিনিয়রদের কাছে দেখে আসছেন, হাতে কলমে করে আসছেন, তারপর তারা করতে পারছেন। তাহলে বিষয়টা হচ্ছে ওই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ শিক্ষা, এই যে ব্যবহারিক উপকারিতা, স্বামীজি আমাদের চোখ খুলে দিচ্ছেন। বলছেন সেটাকে শিক্ষা বলবো নাকি, যে শিক্ষা পরার্থপরতা এনে দেয় না, সিংহ সাহসিকতা এনে দেয় না, যেটাতে চরিত্র বল গঠিত হয় না। অর্থাৎ ওই যে ঘটনাটি বলা হয়েছিল,
দুটি, একটি টিএন সেশন, তার চোখ খুলে গেল। তার মতো একজন অত বড় উচ্চ আধিকারিক, উচ্চশিক্ষিত মানুষ, বিরাট দুধে অফিসার, বিশাল দাপট ছিল সেই মানুষটির, সেই মানুষটির চোখ খুলে দিলেন ওই রাখাল ছেলেটা। অর্থাৎ আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা থাকে যে তিনি যে টাকাটি দিতে চেয়েছিলেন, সেটা এক অর্থে কিন্তু আমরা ঠিক নীতিসঙ্গত বলবো না। অতএব উনি খুব সৎ মানুষ ছিলেন, হয়তো তাকে খুশি করার জন্য যে একটা ছোটো ছেলে একটু কাজ করবে, একটা টাকাটা নিই। কিন্তু আমরা আরেকটি ঘটনা শুনলাম যে শুধুমাত্র সেই ছেলেটির ওই বারংবার চুরি করার অভ্যাস থেকে তার এমন একটি চরিত্র তৈরি হয়েছিল, সে বড় হয়ে এমন দেখা যাচ্ছে সেই জায়গায় আমাদের সবথেকে বড় যে সমস্যা, সেই ছেলেটি তখন গিয়ে দেখছে যে এমন একটা জায়গায় পৌঁছলো, সমাজের সেটা কিন্তু আখেরে ক্ষতি হচ্ছে। কি সুন্দর একটা প্রশ্ন উঠে এসছে যে বর্তমান সময়ে, এখন যে বর্তমান যে সময়, সেখানে দেখা যাচ্ছে আমাদের যুব সম্প্রদায় অনেক রকম কারণে মানসিক অবসাদে ভুগছে। স্বামীজির ভাবনায় এই ভাই বোনদের জন্য কি করণীয়, সেটাও এক ভাই প্রশ্ন করেছে। সময় খুব অল্প সময়ে যেটুকু বলা যায় সেটা বলার চেষ্টা করছি। প্রথম হচ্ছে, বিভিন্ন কারণে মানসিক অবসাদে ভুগছে। এটা হচ্ছে একদম চরম সত্য। কি? বিভিন্ন কারণে, একই কারণে ভুগছে না। আমরা অসুস্থ হই, মানুষ বিভিন্ন ধরনের অসুস্থতা থাকে। কারো সর্দি কাশি জ্বর, কারো পেটে ব্যথা, কারো গলায় ব্যথা, কারো মাইগ্রেনের কষ্ট, কারো বুকে কষ্ট, বিভিন্ন ধরনের। ডাক্তারবাবু কাছে যখন যাই, ডাক্তারবাবু গিয়ে দেখে বললেন, না, যদি বড় হসপিটাল হয়, বললে এটা আমার ডিপার্টমেন্টেরই নয়, এটা আপনাকে যেতে হবে, মেডিসিনে যাওয়া হয়েছে। উনি বললেন এটা ইএনটিকে দেখান, নাক কান গলার ডাক্তারকে, এটা আপনার কিন্তু গ্ল্যান্ড থেকে প্রবলেমটা হচ্ছে, মানে উনি পাঠিয়ে দিলেন। তাহলে এটা ওনার ডিপার্টমেন্টই নয়। তাহলে আমরা কোন ডাক্তারের কাছে যাব? প্রথম হচ্ছে, মানসিক অবসাদে যে ভুগছে তাকে আগে নিজেকে ডাক্তার হতে হবে। সেই ভাই বা সেই বোনকে প্রথমে বার করার চেষ্টা করতে হবে আমার মানসিক অবসাদের কারণটা কি। একটা কারণ ধরে নেওয়া যায়, আমার এই মুহূর্তে রোজগারটা ভালো হচ্ছে না। একজন যুবক ছেলে, সে হয়তো ছোট ব্যবসা করতো, সেই ব্যবসাটা হয়তো কোনো কারণে এখন মন্দা চলছে, কোনো কারণে এখন বর্তমান অবস্থায় মন্দা চলছে। তাহলে মানসিক অবসাদের কারণ, তার হয়তো পরিবার আছে, তার স্ত্রী আছে, একটি সন্তান আছে, ধরে নেওয়া যাক, এটা একদমই কল্পনা করে নিচ্ছি, ইট মে বি ওয়ান অফ দ্য রিজনস। তাহলে সেই যুবককে চিন্তা করতে হবে, এটা একটা ফেজ অফ লাইফ। স্বামী বিবেকানন্দ কি বললেন না, জীবন সংগ্রাম। তাহলে জীবনটা সংগ্রাম ক্ষেত্র। তাহলে এই সংগ্রাম করতে 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 তো আমাকে দেখতে হবে। আমরা যদি ভেবে থাকি যে একদম স্মুথ হাইওয়ের মতো রাস্তা হবে, তাহলে আমাদের যে বিভিন্ন খানাখন্দ দিয়ে বাইক চালিয়ে, সাইকেল চালিয়ে যেতে হয় লোককে, কত লোক কত রকম অসুবিধা করে যায় পাহাড়ের রাস্তায়, তাহলে আমাকে ভাবতে হবে আমি ওই ধরনের এক অসুবিধার রাস্তায় পড়েছি। সুতরাং ফার্স্ট, আমি যেটা পড়েছি এটা আমি ব্যতিক্রমী নয়। যে কোনো অবস্থাতে আমার বাবা দাদুদেরও অমনি হয়েছে, আমাদের পরবর্তী জেনারেশন অমনি হবে, যে কোনো সময় অবস্থা হতে। প্রথম হচ্ছে কুল, ঠিক আছে, আমি এখন দেখব আমার কাছে আর্থিক কেমন অবস্থা, সেই অবস্থা অনুযায়ী আমার সংসারের খরচটাকে একটু কমিয়ে আনলাম। যে লাভ দিয়ে আমি সংসারটা চালাতাম, সেই লাভের আমার এখন 1/10 হয়ে গেছে, 1/10 আমি সংসার চালাবো। তাহলে প্রথম হলো আমার কোথাও হাত পাততে হচ্ছে না। 2, আমার যদি এটা মন্দা চলছে, আমি পাশাপাশি অন্য কিছু করতে পারি কিনা, অন্য কিছু করে কোনোভাবে আমার রোজগারটাকে একটু স্টেবল করতে পারি কিনা। 3, আমি এটা পরিষ্কার বুঝতে পারছি 6 মাস 9 মাস পরে কিন্তু আমি বাজারটা আবার আস্তে 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 উঠবে, তখন আমি সামনে নেব। তাহলে মানসিক অবসাদের অন্যতম কারণ এটা হতে পারে, এটা খুঁজলাম ইত্যাদি। একজন ছাত্রছাত্রী, সে মানসিকভাবে অবসন্ন হতে পারে কেন? পড়াশোনা করছে, কবে সেশন হবে, কবে পরীক্ষা হবে, তার কোনো ঠিক নেই। একবার তাকে ভাবতে হবে, এটা কি তার শুধু একা হচ্ছে, সারা দেশ জুড়ে হতে হচ্ছে। তাহলে সারা দেশ জুড়ে ভাই বোনদের যখন হচ্ছে, আমি যদি একা হলে আমাকে ভয় হতো, চিন্তা হতো যে আমি কোথাও ভর্তি হতে পারবো না, কারণ আমি অসুস্থ, পরীক্ষা তো হয়ে গেল। কলেজে তো মানবে না, কলেজ বলবে তুমি পরীক্ষা দিতে পারো নি, তুমি অসুস্থ, তোমাকে তো কিছু করতে হবে না, একটা বছর লস হবে। কিন্তু এখানে সেশন লেট মানে সবার জন্য তো লেট। আমি এক কাজ করি না, বরং আমি পড়াশোনাটা যখন সময়ই পেয়ে গেলাম, আরও বেশি করে
এই পড়াশোনার জায়গাটা আমাদের আরও স্ট্রং হওয়ার চেষ্টা করতে পারি। এই যে আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের এগুলো কিসের কাজ করছে, একদম ছোট্ট ছোট্ট করে নিজেকে ডাক্তারও অ্যানালিসিস করা। আমাদের ভাইরা লিখছে যে স্বামীজি বিষয়ক যে পাঠচক্র, এটা আমাদের কাছে অক্সিজেন বুস্টার। খুব সুন্দর, অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি থেকে লিখছে ভাইরা, খুব ভালো। মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে সংকট এর সময় আসে, সংকটের সময় না আসতো না, এই যে বর্তমান যে একটু আগে যে প্রশ্নটা পেয়েছিলাম ভাইয়ের কাছে, যে বর্তমান যে সংকটময় অবস্থা, তাতে যে মানসিক অবসাদ, আরে সংকট এসেছে বলেই তো আমরা তৈরি হব। অনেকে রান্না করতে জানে না, প্রচুর ইয়াং ছেলেরা, কারণ অনেকেরই ধারণা আমরা তো ছেলে, আমাদের রান্না করতে শিখে কী লাভ হবে। কিন্তু এমন হতেই পারে বাইরে কোথাও চাকরি করতে গেলে এমন জায়গা, সেখানে রোজ হোটেলে খেলে পেটের অবস্থা খারাপ, এই সময়টায় অনেক ছেলে রান্নাও শিখে নিচ্ছে, বলে একটা কিছু শিখে তো রাখলাম যখন সময় পেয়েছি। মানে ওই যে এক্সট্রা টাইমটা কিছু না কিছুভাবে শিখছে যারা ছাত্রছাত্রী, তারা তাদেরকে আরও বেশি সমৃদ্ধ করছে। এইভাবে আলটিমেটলি কিন্তু মানসিক অবসাদ কাটানো যায়। মানসিক অবসাদের কারণটা বার করতে হবে প্রথম, দ্বিতীয় এর প্রতিকারের কথা ভাবতে হবে। আর যখনই কারণটা হবে তখন ভেবে নিতে হবে আমি একা নই, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ আছে। আর প্রতিকার আমাকে নিজেকেই বার করতে হবে। কি করে? স্বামী বিবেকানন্দ বলছেন তোমার মধ্যেই শক্তি আছে, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। কারো কাছে যেতে হবে না, নিজেই বার করো, দেখবে অদ্ভুতভাবে ভেতর থেকে সেই শক্তি বেরিয়ে আসবে এবং সেখান থেকেই সমাধান বেরিয়ে আসবে। আমরা স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করব, তুমি আমাদের আলো দেখাও। এই তো আলোকবর্তিকা, আমরা অবসাদ আমাদের কাটবেই কাটবে। এই যে প্রত্যেক জায়গা থেকে অন্ডাল, পাবড়া, আরও বিভিন্ন জায়গা থেকে এই যে মহতি উদ্যোগ নিচ্ছে, তাতে কিন্তু যুবক যুবতী থেকে শুরু করে যারা ম্যাচিওর্ড সিনিয়র এবং ছোট ছেলে মেয়েরা সবাই কিন্তু উপকৃত হচ্ছে। কম বেশি প্রত্যেকেরই কিন্তু ভালো লাগছে, আনন্দ হচ্ছে, অবসাদ কাটছে এবং এই একঘেয়েমি কাটছে। আর ভালো লাগছে না কত আক্রান্ত, কত মৃত্যু বারবার দেখতে, কত সুস্থ। ওইটি ব্যাপার যে আমরা কি কিছু করতে পারি, যদি কোনো কিছু করা যায় অন্যের জন্য সেটুকু করার চেষ্টা করব আর সকলের মঙ্গল প্রার্থনা করব। স্বামীজিকে আমাদের প্রণাম জানিয়ে, প্রার্থনা জানিয়ে আজকের নিবেদন শেষ করছি।